আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা মূলত তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। চারটা প্রক্রিয়ার ক্ষেত্রে এটা করা হয়ে থাকে। একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, 2 নম্বর হচ্ছে রুদ্ধতাপে প্রক্রিয়া, 3 নম্বর হচ্ছে সমচাপ প্রক্রিয়া এবং 4 নম্বর হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। এখন আমরা দেখব যে সমষ্ণ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। আসি এখন আমরা সমষ্ণ প্রক্রিয়া তাপ গতি প্রথম সূত্রের ব্যবহার। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহারের জন্য আমাকে প্রথমে জানতে হবে যে সমষ্ণ প্রক্রিয়া কী। এখন আসি আমরা সমষ্ণ প্রক্রিয়া কি এটা চিনব। সমষ্ণ অর্থাৎ সম উষ্ণ, অর্থাৎ উষ্ণতা সেম, অর্থাৎ যে প্রক্রিয়ায় টেম্পারেচার বা তাপমাত্রা বা উষ্ণতা সমান থাকে সে প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ যে প্রক্রিয়ায় উষ্ণতা বা তাপমাত্রা সমান থাকে এবং চাপ এবং ভলিউম দুটাই পরিবর্তন হয় তাকে আমরা বলবো হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এখন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপগতিবিদ্যার সূত্রকে এমনভাবে বিবৃত করতে পারি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা যদি প্রথমে লিখি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে ডিইউ ইজ ইকুয়াল টু 0, কারণ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। এক্ষেত্রে আমরা সূত্রটা এভাবে লিখতে পারি যে ডিকিউ সমান ডিডব্লিউ, কারণ এখন আমরা জানি যে ডিইউ সমান সি ডি টি, অর্থাৎ এখান থেকে দেখতে পারি যে আমরা যে কোনো সিস্টেমের যদি তাপমাত্রার কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, তাহলে এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হবে। তাহলে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে এই ফরম্যাট হয় যে ডিকিউ সমান ডিডব্লিউ, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমি সিস্টেমে যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করব আমি কৃত কাজ ঠিক সেমই পাবো, অর্থাৎ এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেন হবে না, যে এখানে কোনো আমি টেম্পারেচার বা তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটাইনি, অর্থাৎ সিস্টেম আমি কোনো তাপের প্রয়োগ ঘটাইনি। ঠিক আছে, তাহলে আমরা এবার সহজেই শিখলাম যে সমষ্ণ প্রক্রিয়াটা কি। এখন আমরা সমষ্ণ প্রক্রিয়া রিলেটেড কিছু এক্সক্লুশন বা তোমার কৃতকাজ দেখব। তাহলে আমরা জানি যে এন মোল গ্যাসের ক্ষেত্রে বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রোর একটা সূত্র আমরা ইন্টার ফার্স্ট ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে কেমিস্ট্রি বইয়ে দেখেছি। সেটা যদি আমরা লিখি যে এন মোল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এন আর টি, তাহলে এখান থেকে পি লিখতে পারি প্রেশার সমান এন আর টি বাই ভি। এখন আমি যদি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি ডায়াগ্রামটা আঁকাই তাহলে এমন আসে যে পি এদিকে ভি, অর্থাৎ অধিবৃত্তাকার একটা শেপ, অর্থাৎ যেখানে আমি দুটা পয়েন্ট সিলেক্ট করি, ভাবি এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, অর্থাৎ ধরি যে এখান থেকে এ থেকে বিতে আয়তনের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তাহলে এখানকার এই পয়েন্টের কোঅর্ডিনেটগুলো হচ্ছে এটা হচ্ছে ভি1 এবং এই পয়েন্ট হচ্ছে পি1 এবং বি একটা পয়েন্ট যেটার ভলিউম হচ্ছে ভি2 এবং যার প্রেশার হচ্ছে পি2। এখন যদি বলি আমি এখন ভলিউম ভি1 থেকে ভি2 চেঞ্জের জন্য কৃতকাজ নির্ণয় করো, তাহলে কি করব আমরা, যে আমরা সহজেই কৃতকাজ বের করার জন্য আরেকটি ফরম্যাট জানি যায় এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে এখানে এই এরিয়াটুকু যে পরিমাণ ইনক্লোজ করছে সেটাই হচ্ছে তার আয়তন, বা আয়তন না, সরি আমি ভুল বললাম, সেটা হচ্ছে এর কৃতকাজ। তাহলে কৃতকাজ আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, আমি ফরম্যাটটা আগে সহজে দেখাই দিচ্ছি যে ডাব্লিউ সমান এফ এস, তাই না?
এখন আমরা যেহেতু ডিফারেনশিয়াল এলিমেন্ট অনুসারে নিব, তাহলে এটা এইভাবে লিখতে পারি যে ডিডাব্লিউ সমান এফ ইন্টু ডিএস। এখন আমরা কি জানি, চাপ সমান, এখন আমরা চাপ সমান জানি এফ বাই এ। চাপ কি, অর্থাৎ একক ক্ষেত্রফলের ওপর আমি যে পরিমাণ বল প্রয়োগ করব তাহলে সেটা হচ্ছে চাপ। অর্থাৎ যদি ক্ষেত্রফল কম হয় আমার চাপটা বেশি হবে এবং ক্ষেত্রফল কম হলে চাপটা বেশি হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে এফ সমান পি এ। তাহলে ডিডাব্লিউ সমান এফ সমান পি এ ডিএস। তাহলে ডিডাব্লিউ সমান পি এ মানে তাহলে পি এ অর্থাৎ এখানে দেখছি এটা এরিয়া এবং এটা হচ্ছে সরণ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি পি ডিভি অর্থাৎ ক্ষেত্রফল গুণ এর দূরত্ব অর্থাৎ পি ডিভি। সুতরাং আমাকে কৃতকাজ বের করতে হলে কোনো পয়েন্টের চাপ এবং সেই বরাবর আমার হচ্ছে ক্ষুদ্র ডিফারেন্সিয়াল ডিভি অর্থাৎ ক্ষুদ্র ডিফারেন্সিয়াল ভলিউম নিতে হবে। তাহলে আমরা সহজে এখান থেকে ভলিউমটা কৃতকাজটা বের করব। তাহলে আমরা এটা করি, তাহলে লিখে রাখি আমরা কোনটা পেলাম, ডিডাব্লিউ সমান পি ডিভি। তাহলে এটা যদি এখানে দেখাই যে আমি একটা পয়েন্ট ধরে নিই যে এইটা একটা পি এবং ক্ষুদ্র একটা স্ট্রিপ নিই, তাহলে যেহেতু এটা এখান থেকে ভি1 থেকে এটুকুর পরিবর্তন হচ্ছে ভি2 মাইনাস ভি1। এখন এটার হচ্ছে যেহেতু ডিফারেন্সিয়াল এলিমেন্ট, তাহলে এটা হবে যে ডি ভি। তাহলে আমার এই বরাবর স্ট্রিপ বরাবর যদি এরিয়া বের করতে বলে আমি তাহলে কি করব, তাহলে বলবো যে ডিডাব্লিউ সমান পি অর্থাৎ প্রেশার গুণ এর হচ্ছে ভলিউম। তাহলে আমার এই স্ট্রিপটার এরিয়া পাচ্ছি, কিন্তু আমাকে কি করা লাগবে যে এখানে ভি1 থেকে ভি2 পর্যন্ত বের করতে হবে। তাহলে এখানে যদি এরিয়া এখানে আয়তন ভি1 থেকে চেঞ্জ হয়ে ভি2তে যাচ্ছে, তাহলে আমি ইন্টিগ্রেশন সাইন দিলে এটা সহজেই লিখতে পারবো যে ভি1 থেকে ভি2 পি ডিভি। তাহলে এই টোটাল এরিয়া বরাবর কি পরিমাণ আমার এরিয়া পাবো সেটাই আমার কৃতকাজ দেবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে ভি1 ভি2। এখন পি সমান আমি আগেই বের করে রেখেছি যে বয়েল চার্লস এবং বয়েল চার্লসের অ্যাভোগাড্রো সূত্র থেকে এটা লিখতে পারি যে এন আর টি বাই ভি ইন্টু ডিভি। তাহলে এখন এটা লেখা যায় যে এন আর টি বাই এন আর টি ভি1 ভি2 ডিভি বাই ভি। তাহলে এন আর টি আমরা এটা জানি যে সূত্র ডিভি বাই ভি সমান কি লিখতে পারি লন ভি। এখন লিমিট আছে হচ্ছে ভি1 থেকে ভি2, তাহলে এখন লিখতে পারি এন আর টি লন ভি2 মাইনাস লন ভি1। তাহলে এটা এভাবে লিখতে পারি এন আর টি লন ভি2 ডিভাইডেড বাই ভি1। তাহলে এটা আমি কি পেলাম, অর্থাৎ ক্ষুদ্র এলিমেন্টে কৃতকাজ পেলাম। এখন এই কৃতকাজটা যেহেতু আমি দুই পাশেই ইন্টিগ্রাল সাইন নিব, তাহলে এটা যদি ইন্টিগ্রাল সাইন নিই তাহলে এটা দেবে আমার কৃতকাজ ডাব্লিউ। তাহলে এটা পেলাম হচ্ছে ডাব্লিউ। এখন আমরা কি বলেছি যে এই সূত্রের ক্ষেত্রে ডিকিউ সমান ডিইউ প্লাস ডি ডাব্লিউ, অর্থাৎ এতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে শূন্য। তাহলে এখান থেকে কী লিখতে পারি ডিকিউ সমান ডি ডাব্লিউ। তাহলে এখান থেকে লেখা যায় কিউ ইজ ইকাল টু ডাব্লিউ, অর্থাৎ আমার কৃতকাজ যা হবে সেটা তাপশক্তি সরবরাহের সমান। তাহলে এখান থেকে লিখতে পারি কিউ সমান এন আর টি লন ভি2 বাই ভি1। এখন আমি আরেকটা বিষয় লিখতে পারি এখান থেকে যে আমরা জানি বয়েলের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি পি সমানুপাতিক 1/v। তাহলে লিখতে পারি যে P1 V1 সমান P2 V2। তাহলে এখান থেকে আসে যে P1 বাই P2 সমান V2 বাই V1। তাহলে আমরা এখান থেকে আরেকটা বিষয় লিখতে পারি যে Q সমান nRT লন P1 বাই P2।
সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দুই ফরম্যাটে আমরা সহজে এখান থেকে কৃতকাজ বা তাপের যে একটা সরবরাহ সেটা আমরা সহজে বের করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে ভলিউম V1 থেকে V2 তে চেঞ্জ হচ্ছে এবং পরবর্তীতে চাপ অর্থাৎ প্রেশার P2 থেকে P1 এ পরিবর্তন হচ্ছে। সুতরাং আমরা সহজে এই সূত্রের মাধ্যমে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ বা তাপশক্তি ক্যালকুলেট করতে পারবো। এখন যদি ধরে নিই যে ভলিউম 2 মিটার কিউব থেকে পরিবর্তন হয়ে 4 মিটার কিউব হচ্ছে এবং ধরে নিই যে এখানে টেম্পারেচার যেহেতু সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কনস্ট্যান্ট, মনে করি 300 কেলভিন। তাহলে এখান থেকে সহজে আমরা অঙ্কটা করতে পারি যে যদি ভাবি n = 1 মোল এবং আর জানি মোলার গ্যাস ধ্রুবক 8.314 জুল পার মোল পার কেলভিন, তাহলে এটা এভাবে লেখা যায় যে n = 1, আর সমান 8.314, তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন এবং প্রেশার হচ্ছে 4/2। তাহলে 8.314 গুণ 300 লন 2, অর্থাৎ ক্যালকুলেট করে দিলে যেটা হবে সেটা হচ্ছে এটার মান। এখন আমরা আসি যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার তো দেখলাম। এখন দেখব যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। রুদ্ধতাপ প্রক্রিয়া, তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়াটা আমাকে সহজে জানতে হবে যে এই প্রক্রিয়াটা কি। অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপের কোনো পরিবর্তন ঘটে না সে প্রক্রিয়াকে আমি কি বলবো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর তাপ অর্থাৎ কিউ সমান থাকে, অর্থাৎ কিউ কনস্ট্যান্ট। তাহলে ডিকিউ কি হবে? ডিকিউ = 0, অর্থাৎ তাপের পরিবর্তন হয় না, মানে তাপ কনস্ট্যান্ট। তাহলে তাপের পরিবর্তনটা হবে 0, অর্থাৎ ডিকিউ কনস্ট্যান্ট এবং বাকি সব কোঅর্ডিনেটগুলো পরিবর্তন হতে থাকে। অর্থাৎ তাপের মতো পরিবর্তন হয়, তাপমাত্রার মতো পরিবর্তন হয়। তাহলে এখন আমরা যে বিষয়টি দেখব যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখছি যে সিস্টেমে তাপ সরবরাহ করা হয় না, সুতরাং ডিকিউ এর মান 0। তাহলে এখান থেকে লিখতে পারি ডিকিউ 0 ডিইউ প্লাস ডিডব্লিউ। অতএব ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ, অথবা ডিইউ সমান মাইনাস ডিডব্লিউ। এখন আমরা রুদ্ধতাপ প্রক্রিয়াকে মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রসারণ এবং রুদ্ধতাপীয় সংকোচন। এখন আসা যাক রুদ্ধতাপীয় সংকোচন এবং রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ দুই হচ্ছে, আচ্ছা প্রথমে আমরা রুদ্ধতাপীয় প্রসারণ জিনিসটা কি সেটা আলোচনা করি। অনেকেই রুদ্ধতাপীয় প্রসারণ এবং রুদ্ধতাপীয় সংকোচন বিষয়টাই বোঝো না, আমি তাই এটা ভালোভাবে বলার চেষ্টা করছি। দেখো রুদ্ধতাপীয় প্রসারণ কি? রুদ্ধতাপীয় প্রসারণ হচ্ছে যে তোমার মনে করো সিস্টেম তার পরিবেশ অর্থাৎ সিস্টেম কর্তৃক যখন কাজ সম্পাদন হবে তখন আমরা কি বলতে পারি যে ডিডব্লিউ সমান পজিটিভ। যখনই তোমার সিস্টেম কর্তৃক কাজ সম্পাদন হবে তখনই আমার ডিডব্লিউ পজিটিভ হবে, আর সেই ক্ষেত্রেই আমার রুদ্ধতাপীয় প্রসারণটা ঘটবে। তাহলে এটা এখান থেকে লিখতে পারি যে প্রথম সূত্র আমার কি ছিল যে এক্সপ্রেস করে লেখা ছিল প্রথম সূত্র রুদ্ধতাপের ক্ষেত্রে ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ। তাহলে মানটা বসিয়ে দিয়ে ক্ষেত্রে পজিটিভ, তাহলে যা আছে সেটাই হবে মাইনাস ডিইউ, তাহলে ডিডব্লিউ। এখন ধরে নিই যে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, মূলত পরিবর্তনটা আমরা কি জানি ফাইনাল স্টেট মাইনাস ইনিশিয়াল স্টেট। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরের শেষের স্টেট এবং অভ্যন্তরীণ শক্তির ইনিশিয়াল স্টেট। তাহলে এখান থেকে লিখতে পারি যে U2 মাইনাস U1। তাহলে ডিডব্লিউ সমান U1 মাইনাস U2। তাহলে এখান থেকে এটাই লিখতে পারি যে
U2 U1 সমান তাহলে U1 সমান U2 প্লাস DW। তাহলে এখান থেকে লেখা যায় যে U1 ইজ গ্রেটার দেন U2। অর্থাৎ আমি যদি এখানে এটা বোঝাই দিই, যদি অনেকে তোমার এটা কেন U1 বড় কেন U2 ছোট, দেখো মনে করি U2 এর মান 5 এবং DW এর মান 1, তাহলে কি হচ্ছে U1 সমান 5 প্লাস 1 অর্থাৎ 6। দেখছি যে আমি U2 নিয়েছিলাম কত 5, এখন U2 হয়ে গেল 6, তাহলে সহজেই বুঝতে পারছো যে U1 ইজ গ্রেটার দেন U2। ঠিক আছে, এখন অর্থাৎ এখান থেকে বলতে পারি যে রুদ্ধতম প্রসারণের ক্ষেত্রে যে তোমার সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়, আর সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হওয়ার কারণে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। অর্থাৎ এটা ছিল তার ইনিশিয়াল অভ্যন্তরীণ শক্তি, এটা হচ্ছে তার ফাইনাল অভ্যন্তরীণ শক্তি। এক্ষেত্রে দেখা যায় যে অভ্যন্তরীণ শক্তি U2 পরেরটা হ্রাস পেয়েছে, সুতরাং অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তাহলে বলতে পারি যে সিস্টেমের তাপমাত্রাও হ্রাস পাবে, আর সিস্টেমের তাপমাত্রা হ্রাস পালে আমরা এই সহজেই বলতে পারি যে সিস্টেম শীতল হয়। সুতরাং আমরা এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে রুদ্ধতাপ প্রসারণের সময় সিস্টেম মূলত শীতল হয়। এখন আসি আমার হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে আমরা সিস্টেম নিজে কাজ করতে পারে না, অর্থাৎ বাইরের পরিবেশ তাকে সিস্টেমের ওপর কাজ করায়, অর্থাৎ সিস্টেম নিজে নিজে কাজ করতে পারে না। এক্ষেত্রে যদি সিস্টেম কাজ করতে না পারে তাহলে আমরা কি জানি DW সমান মাইনাস অর্থাৎ নেগেটিভ। এখন আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু DQ শূন্য, তাহলে এই সূত্রটা থেকে লিখতে পারি যে DW সমান মাইনাস DU। তাহলে এক্ষেত্রে দেখছি যে রুদ্ধতাপের সংকোচনের ক্ষেত্রে DW এর মান নেগেটিভ, তাহলে মাইনাস DW সমান মাইনাস DU। তাহলে এখান থেকে লেখা যায় DW সমান DU। এখন DW সমান U2 মাইনাস U1, অর্থাৎ এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এটা হচ্ছে প্রারম্ভিক অভ্যন্তরীণ পরিবর্তন এবং এটা শেষ অভ্যন্তরীণ পরিবর্তন। তাহলে এখান থেকে এটা লিখতে পারি যে U1 সমান U2 মাইনাস DW। তাহলে এখানে দেখা যায় যে U2 ইজ গ্রেটার দেন U1। এখন এটাতে অনেক কনফিউশন অনেকের সৃষ্টি হতে পারে যে কেন এখানে U2 বড় হলো। তাহলে এটা দেখাই যে ধরা যাক যে U2 সমান 6 এবং DW সমান 2, তাহলে U1 সমান 6 মাইনাস 2 অর্থাৎ 4। অর্থাৎ দেখা যায় যে U2 হলো 4 আর U1 কত নিয়েছিলাম 4, সুতরাং এখান থেকে বলতে পারি যে U2 ইজ গ্রেটার দেন U1। এখন এখানে আমি যে বিষয়টা বলার জন্য আসছিলাম যে রুদ্ধতাপের সংকোচনে কি কোনো সিস্টেম কর্তৃক কাজ সম্পাদন করতে পারে না, অর্থাৎ এ থেকে বাইরের পরিবেশই সিস্টেমে কাজ করায়। সেক্ষেত্রে দেখছি যে এটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবর্তনের ফাইনাল স্টেট, অর্থাৎ ফাইনাল স্টেটটা বেড়ে গেছে। সুতরাং আমরা এক্ষেত্রে এটাই বলতে পারি যে রুদ্ধতাপের সংকোচনে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, আর সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পেলে সিস্টেম উষ্ণ হবে। সুতরাং আমরা এখন দুইটা কনফিউশন দূর করতে পারি যে রুদ্ধতাপে প্রসারণে সিস্টেম শীতল হয় এবং রুদ্ধতাপের সংকোচনে সিস্টেম উষ্ণ হয়। ঠিক আছে, এটা অনেকে ভুল করো, এখান থেকে আর যেন ভুল না হয়। এখন আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ ক্যালকুলেট করব। এখন রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বয়েলের সূত্রকে এভাবে লিখতে পারি পিভি পাওয়ার গামা সমান ধ্রুবক। এটা কেন হয় এটা আমি পরবর্তী ক্লাসে ভালো করে তোমাদের দেখাবো। এখন আসি এটা গ্রাফটা মনে করি পিভি ডায়াগ্রামে এভাবে একটা স্টেটের পি এবং ভি এর চেঞ্জ আসছে এভাবে। তাহলে আমরা দুইটা পয়েন্ট সিলেক্ট করে নিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। একইভাবে তাহলে এটা ভলিউম V1 থেকে V2 তে চেঞ্জ এবং
এই বরাবর প্রেশার হচ্ছে P1 এবং এই বরাবর প্রেশার হচ্ছে P2। তাহলে এই এরিয়া বরাবর বা এই এরিয়া ইনক্লোজ করলে যেটাই পাবো সেটাই আমার হচ্ছে কৃতকাজ। এখন আমরা কৃতকাজ আমি ক্যালকুলেট করছিলাম ডিডাব্লিউ সমান কি পি ডি ভি। তাহলে এটা যদি আমি ইন্টিগ্রাল সাইন নিই তাহলে ভলিউম ইনিশিয়াল ভলিউম V1 এবং ফাইনাল ভলিউম হচ্ছে V2। তাহলে আমি এটা লিখতে পারি কৃতকাজ ডাব্লিউ সমান V1 V2 অর্থাৎ V1 V2 পি ডি ভি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে পিভি সমান এন আর টি অর্থাৎ পি সমান এন আর টি বাই ভি। তাহলে আমরা দেখছি যে পিভি পাওয়ার গামা সমান ধ্রুবক। তাহলে পিভি পাওয়ার গামা সমান কে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নিই। তাহলে এখান থেকে যেহেতু আমার পি এর মান লাগবে তাহলে পি এর মানটা বের করে নিই। পি সমান কে বাই ভি পাওয়ার গামা। তাহলে এটা এভাবে লিখতে পারি পি সমান কে ইন্টু ভি পাওয়ার মাইনাস গামা। তাহলে এখান থেকে আমরা কৃতকাজ বের করতে পারবো V1 V2। পি এর মানটা আমি পেয়েছি কে ভি পাওয়ার মাইনাস গামা ডিভি। এখন কে যেহেতু কনস্ট্যান্ট বাইরে বের করে নিয়ে আসি V2 দি পাওয়ার মাইনাস গামা ডিভি। এখন এটা সূত্রটা এই ফরম্যাটে পড়ে গেছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার n+1 n+1। তাহলে কে ভি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 মাইনাস গামা প্লাস 1। তাহলে এখন ইন্টিগ্রাল সাইনের লিমিট ছিল V1 থেকে V2। তাহলে এটা V1 থেকে V2। এখন কে সমান কে ইন্টু ভি 1 মাইনাস গামা V1 V2 সমান কে 1 মাইনাস গামা V2 1 মাইনাস গামা V1 1 মাইনাস গামা। তাহলে কে 1 মাইনাস গামা। এখন আমরা কি আরেকটা বিষয় জানি যে এই কেটা এর সাথে গুণ করে দিই তাহলে কি লিখতে পারি যে কে V2 1 মাইনাস গামা কে V1 1 মাইনাস গামা। এখন আমরা জানি যে P1 V1 পাওয়ার গামা সমান P2 V2 পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট কে। এখন 1/1 মাইনাস গামা সমান কে এর মানটা কি পাচ্ছি যে P1 V1 পাওয়ার গামা P2 V2 পাওয়ার গামা। যেহেতু এখানে ভলিউম V2 তাহলে আমরা এখন এই এক্সপ্রেশনটা লিখব। তাহলে P2 V2 গামা V2 1 মাইনাস গামা মাইনাস কে V1 এর মান কি V1 তো না কে কনস্ট্যান্টের মান হচ্ছে P1 V1 গামা V1 1 মাইনাস গামা। তাহলে এটা কি লেখা যায় 1/1 মাইনাস গামা P2 এবং এই যে এটা নিচে কাটা হয়ে যাবে অর্থাৎ V2 পার গামা এবং ডিভাইড বাই V2 পার গামা হবে। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি P2 V2 মাইনাস P1 V1। এখন আমরা আরেকটা বিষয় এনমোল গ্যাসের ক্ষেত্রে কী লিখতে পারি পিভি সমান আর টি। তাহলে এখানে পিভি সমান লিখতে পারি আর টি টু। তাহলে 1/1 মাইনাস গামা আর টি টু মাইনাস আর টি ওয়ান সমান আর অফ 1 মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান। সুতরাং তাপগতিবিদ্যার প্রথম সূত্রর রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম সূত্র ব্যবহার করে কৃতকাজ নির্ণয় করতে হলে আমরা এই সূত্র ইউজ করতে পারি। অর্থাৎ যখন আমার প্রেশার এবং ভলিউম দুটোই চেঞ্জ হবে তখন এটা ইউজ করব, আর যখন শুধু তাপমাত্রার পরিবর্তন হবে তখন আমরা এটা ইউজ করে অঙ্কটা করতে পারি। তাহলে
এখন আমরা সহজে এই প্রক্রিয়ার মাধ্যমে অঙ্কটা করতে পারবো। এখন আমরা আসি যে সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার, এবং তারপরে দেখব সম আয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। এখন আসি সমচাপ। এখন আমাকে জানতে হবে যে সমচাপ প্রক্রিয়াটি কি, অর্থাৎ সমচাপ। এখানে বোঝাই যাচ্ছে সমচাপ অর্থাৎ সমান চাপ, অর্থাৎ যে প্রক্রিয়ায় চাপ সমান থাকে, অর্থাৎ চাপের কোনো পরিবর্তন ঘটে না, তাকে আমরা কি বলবো? সমচাপ প্রক্রিয়া। অর্থাৎ চাপ সমান মানে চাপ কনস্ট্যান্ট, তাহলে চাপের পরিবর্তন, চাপ কনস্ট্যান্ট। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস ডি ডব্লিউ। এখন ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডিভি। সুতরাং সূত্রটা দাঁড়ায় যে ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডিভি, অর্থাৎ এখানে প্রেশার কনস্ট্যান্ট এবং ভলিউম পরিবর্তন হয়ে থাকে। এখন এখানে কি লিখলাম যে ডিডব্লিউ সমান পি ডিভি। এখন এই গ্রাফটা দেখে সহজে এটা ক্যালকুলেট করা যায় পিভি ডায়াগ্রাম, অর্থাৎ এক্ষেত্রে পিভি ডায়াগ্রামে কি সমান চাপ, অর্থাৎ চাপ সমান, অর্থাৎ চাপ সমান কিন্তু কি ভলিউমের পরিবর্তন হবে। মনে করি ভলিউম এখান থেকে অর্থাৎ V1 থেকে চেঞ্জ হয়ে V2 পর্যন্ত গেছে, তাহলে আমার এই এরিয়া বরাবর, এই আয়তাকার শেপ বরাবর বা আয়তাকার শেপ বরাবর যেটাই পাবো সেটা হচ্ছে তার এরিয়া। এখন এটা আমরা দুইভাবে করতে পারি, যে এটা কি লিখতে পারি V2 মাইনাস V1 বা লিখতে পারি ডেল ভি। আর এটা হচ্ছে প্রেশার, এখান থেকে এটুকু প্রেশার, অর্থাৎ প্রেশারের পরিবর্তন হয়নি। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কি লিখতে পারি? ভাবি যে এটা যেহেতু বড়, এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে পি, আর প্রস্থ কি ডি ভি। তাহলে পি ইন্টু ডিভি করলে আমরা সহজেই এটার কৃতকাজ পেয়ে যাব, অর্থাৎ ডিডাব্লিউ সমান পি ডিভি। বা আবার লিখতে পারি ডিডাব্লিউ সমান পি অফ V2 মাইনাস V1। এটা আমি ইন্টিগ্রাল নোটেশনও লিখতে পারি যে ডিডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ পি ডি ভি। যেহেতু ভলিউম চেঞ্জ হচ্ছে V1 থেকে V2 বরাবর, তাহলে যেহেতু প্রেশার কনস্ট্যান্ট বাইরে বের করে নিয়ে আসি, তাহলে V1 থেকে V2 ডিভি। এখন ডিভিকে ইন্টিগ্রেশন করলে আমরা কি হয় জানি তো, বড় ভি, তাহলে V1 থেকে V2, তাহলে কি লিখতে পারি পি V2 মাইনাস V1। আবার একই বিষয় পি ডেল ভি। সুতরাং এটা হচ্ছে কৃতকাজ, অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায়, এটাই হবে আমার কৃতকাজ। এই এরিয়া বরাবর যদি আমি বলি এ বি, বড় বি এ, সুতরাং এ বি, বড় বি এবং এ বরাবর যে এরিয়া পাবো সেটাই হচ্ছে আমার সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ। এখন আমরা লাস্ট একটা টপিকসই বাদ আছে, ওটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। এখন আমরা সম আয়তন প্রক্রিয়াটা কি এবং সম আয়তন প্রক্রিয়ার কৃতকাজ ক্যালকুলেট করব। দেখি সম আয়তন প্রক্রিয়া মানে আয়তন সমান, অর্থাৎ যে প্রক্রিয়ায় আয়তনের কোনো পরিবর্তন হয় না সে প্রক্রিয়াকে আমরা কি বলবো? সম আয়তন প্রক্রিয়া। অর্থাৎ আয়তন কনস্ট্যান্ট, ধরে নিই ভি সমান কনস্ট্যান্ট, তাহলে ডিভি কি হবে? ডিভি অবশ্যই 0 হবে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি? ডিকিউ সমান ডিইউ প্লাস ডি ডব্লিউ। তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডিভি। এখন জানি যে আয়তনে কোনো পরিবর্তন হয় না, আয়তন কনস্ট্যান্ট থাকে, তাহলে কি ডিভি এর মান 0, অর্থাৎ আয়তন পরিবর্তনের মান 0। তাহলে এখান থেকে লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস পি ইন্টু 0, অতএব ডিকিউ সমান ডিইউ। সুতরাং আমরা দেখলাম যে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমি সিস্টেমে যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করব সেটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান হবে। এখন আমরা আসি যে
সময়তন প্রক্রিয়ায় কৃতকাজ। এখন এটা গ্রাফ থেকে অবশ্যই বোঝা যায় যে কৃতকাজ কী হবে। সময়তন প্রক্রিয়া মানে আয়তনটা সেম থাকবে, অর্থাৎ এদিকে প্রেশার এদিকে ভি। মনে করি আয়তন সমান, গ্রাফটা হবে এমন, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়তন কনস্ট্যান্ট কিন্তু প্রেশার পরিবর্তন হচ্ছে। মনে করি প্রেশার এ পয়েন্ট ছিল P1, এটা হচ্ছে P2, অর্থাৎ প্রেশার P1 থেকে P2 বরাবর চেঞ্জ আসলো। ঠিক আছে, এখন এখানে কোনো এরিয়া আছে? এরিয়া নাই। এরিয়া না থাকলে আমরা কৃতকাজ কখনো ক্যালকুলেট করতে পারবো না। এখন এই কার্ভ বরাবর কোনো এরিয়া নাই বা কোনো শ্যাডো নাই। ঠিক আছে, সুতরাং শ্যাডো না থাকার কারণে এটা বলবো যে এরিয়া, নো এরিয়া ইনক্লোজড দ্য কার্ভ। সুতরাং এখান থেকে আমি কোনো কৃতকাজ পাবো না, অর্থাৎ DW = 0 অনায়াসে বলতে পারি। ঠিক আছে, এখন কেন 0? তারপরে এখানে দেখাই যে তোমার এটা এখানে এটাও V1 এটাও V2, তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন করি DW সমান ইন্টিগ্রাল সাইন V1 V2 P dV, এটা আমরা এভাবে ক্যালকুলেট করতে পারবো না, কারণ এখানে তোমার প্রেশার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, সুতরাং এই ফরম্যাট ইউজ করতে পারবো না। একটা বিষয় দিয়ে এটাও করা যায় যে DW সমান P dV, তাহলে P dV সমান কত? V2 - V1। এক্ষেত্রে আমরা বলতে পারি যে সময়তন প্রক্রিয়া আয়তন সমান থাকে, তাহলে V1ও যা হবে V2 তা হবে। তাহলে P V2 - V2, তাহলে P × 0, অর্থাৎ DW = 0। অর্থাৎ এক্ষেত্রে অনায়াসে বলতে পারি যে সময়তন প্রক্রিয়ায় যে তোমার কৃতকাজের পরিবর্তন হচ্ছে 0। আজকে এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সবাইকে।